হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, প্রোগ্রেসিভ টিউটোরিয়াল ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজকে তোমাদের আলোচনা করব ইতিহাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হচ্ছে মিরাট ষড়যন্ত্র মামলা। 1929 থেকে 1933 সালের মধ্যে ভারতের শ্রমিক আন্দোলনের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ ও কলঙ্কিত অধ্যায় হচ্ছে এই মিরাট ষড়যন্ত্র মামলা। ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বেড়ে ওঠা কমিউনিস্ট ও শ্রমিক আন্দোলনকে দমন করার উদ্দেশ্যে কিন্তু এই মিরাট ষড়যন্ত্র মামলা কিন্তু চালু করেছিল ব্রিটিশ সরকার। কেন, কি কারণে এই মিরাট ষড়যন্ত্র মামলা, কারা কারা এই ষড়যন্ত্রের শিকার হলো, সেই বিষয়টা কিন্তু একটু আলোচনা আমরা করব। দেখো, মামলার প্রেক্ষাপট ও কারণ আমরা একটু জানি। 1920-এর দশকের শেষের দিকে ভারতে কমিউনিস্ট আন্দোলনের ভাবধারা দ্রুত বিস্তার হতে থাকে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে ধীরে 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 ভারতে কমিউনিস্ট আন্দোলন কিন্তু অত্যন্ত শক্তিশালী হয়ে উঠতে শুরু করে। এআইটিইউসির ছত্রছায়ায় শ্রমিক আন্দোলন দিন দিন শক্তিশালী হয়। তারপর আমরা দেখতে পাচ্ছি যে এআইটিইউসি একটা শক্তিশালী সংগঠন, আরো শক্তিশালী হিসেবে কিন্তু এর আত্মপ্রকাশ ঘটতে থাকে। শ্রমিকরা বেতন বৃদ্ধি, কর্মঘণ্টা হ্রাস, ব্রিটিশ বিরোধী স্বাধীনতার দাবিতে সরব হয়। অর্থাৎ একের পর এক বিভিন্ন দাবি আদায় করার জন্য ব্রিটিশ সরকারের হয়ে দিকে কিন্তু তারা আন্দোলনে সামিল হয়। তারা কি চায়? বেতন বৃদ্ধি, কর্মঘণ্টা হ্রাস এবং ব্রিটিশ বিরোধী স্বাধীনতার দাবিতে সরব হয়। ব্রিটিশ সরকার এই ক্রমবর্ধমান বামপন্থী প্রভাবকে তাদের শাসনের জন্য বিপজ্জনক বলে মনে করতেন। অর্থাৎ ব্রিটিশ শাসন মনে করতেন যে এই বামপন্থী প্রভাব বা মতাদর্শ যদি ভারতে বেশি করে বিস্তার লাভ করে, তাহলে কিন্তু ভারতে ব্রিটিশদের স্থায়িত্ব অত্যন্ত ক্ষীণ হবে। তারপর দেখতে পাচ্ছি যে মামলার ঘটনা প্রবাহ। 1929 সালে মার্চ মাসে ব্রিটিশ সরকার বিভিন্ন প্রান্ত থেকে 33 জন নেতা ও কমিউনিস্ট কর্মীকে গ্রেপ্তার করে। এদের মধ্যে ভারতীয়রা ছিল হচ্ছে এস এ ডাঙ্গে, মুজাফর আহমেদ, শওকত ওসমানী, পিসি যোশী। শুধু ভারতীয়রাও ছিল, পাশাপাশি কিন্তু ব্রিটিশ নাগরিকরাও কিন্তু এই মিরাট ষড়যন্ত্র মামলায় দোষী সাব্যস্ত হয়েছিল। এর মধ্যে অন্যতম হচ্ছে ফিলিপ স্প্যাট, বেন ব্র্যাডলি, লেস্টার হাডিনসন, এরা কিন্তু এখানে উল্লেখযোগ্য। ব্রিটিশ শাসন এই মিরাট ষড়যন্ত্র মামলা শুরু করেছিল। তাদের উদ্দেশ্য ছিল যে ভারতে কমিউনিস্ট মতাদর্শ বা ভাবনা এবং বৈপ্লবিক কর্মকাণ্ডকে দমন করা। এটাই ছিল ব্রিটিশ শাসনের অন্যতম কিন্তু লক্ষ্য বা অভিপ্রায়। মামলা গুরুত্ব পরিণতি কি দেখতে পাচ্ছি যে 1929 সালে শুরু হয়, 1933 সালে রায় ঘোষিত হয়। অনেকটা বছর লেগে যাচ্ছে, কিন্তু বিনা মামলায় কিন্তু তারা কয়েদখানা বন্দী ছিল বিপ্লবীরা। আদালতে অভিযুক্তরা তাদের রাজনৈতিক আদর্শ ব্রিটিশ শোষণের বিরুদ্ধে বক্তব্য তুলে ধরার সুযোগ পায়, ফলে কমিউনিস্ট আদর্শ সারা ভারতে ছড়িয়ে পড়ে। অর্থাৎ আন্দোলনকে দমাতে গিয়ে দেখা যাচ্ছে যে উল্টে হিতে বিপরীত হচ্ছে। অর্থাৎ কমিউনিস্ট পার্টি বা মতাদর্শ আরো কিন্তু শক্তিশালী হচ্ছে এই ঘটনার পরবর্তী সময়ে। জওহরলাল নেহরু, রবীন্দ্রনাথ ঠাকুর, অ্যালবার্ট আইনস্টাইনের মতো বহু স্বনামধন্য ব্যক্তিরা এই মামলার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছিল। 1933 সালে আদালত অভিযুক্তদের দীর্ঘমেয়াদী কারাদণ্ড ঘোষণা করে, যদিও পরবর্তী সময়ে তাদের সাজা কিছুটা মকুব হয় এবং স্বল্পকালীন সাজাটা কিন্তু দেওয়া হয়। এর প্রভাব আমরা কি দেখতে পাই যে কমিউনিস্ট আন্দোলন সাময়িক ধাক্কা খেলেও শ্রমিকদের মধ্যে রাজনৈতিক সচেতনতা বহুগুণ বাড়িয়ে দেয়। ভারতীয় কমিউনিস্ট পার্টি জাতীয় স্তরে পরিচিতি লাভ করে, শ্রমিক শ্রেণী স্বাধীনতা আন্দোলনের মূল স্রোতধারার সঙ্গে আরো দৃঢ়ভাবে সংযুক্ত হয়। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে এই মিরাট ষড়যন্ত্র মামলা কিন্তু ভারতে কমিউনিস্ট আন্দোলনের ইতিহাসে একটি উল্লেখযোগ্য অধ্যায়। এই সময় দেখা যাচ্ছে যে এই কমিউনিস্টদের গ্রেপ্তার করার সুবাদে এই সংগঠন বা মতাদর্শগুলো আরো জনপ্রিয়তা লাভ করে। প্রচুর পরিমাণে শ্রমিক থেকে শুরু করে সাধারণ মানুষ এই বামপন্থী ভাবনার সঙ্গে একাত্ম অনুভব করে এবং তারা কিন্তু বিভিন্ন পর্যায়ে আন্দোলনে কিন্তু সংঘবদ্ধ হয়। তোমরা তাহলে বুঝতে পারলে কেন, কি কারণে মিরাট ষড়যন্ত্র মামলা, এর কি পরিণতি হলো, এর কি সীমাবদ্ধতা ছিল এবং জাতীয় রাজনীতিতে এটা কেন গুরুত্বপূর্ণ হয়ে রয়েছে। ধন্যবাদ তোমাদের সকলকে। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই চাপ দেবে, শেয়ার কমেন্ট অবশ্যই করবে। ধন্যবাদ, ভালো থেকো।